দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিবিটিএল প্রেজেন্টস দৃষ্টি 24 স্পোর্টস ইনসাইটে। আপনাদের সাথে আমি রয়েছি আশিকুর রহমান এবং আমার সাথে রয়েছে ফুটবল অ্যানালিস্ট মিজানুর আশিক। আশিক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি। তবে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনি ইতিমধ্যে দেখেছেন স্পেন কিন্তু তাদের দল ঘোষণা করে দিয়েছে ওয়ার্ল্ড কাপের জন্য। এই দল নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, অনেক কথা রয়েছে দর্শকদের মনে, আপনার আমার মনে। সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। কেমন মনে হচ্ছে এই স্কোয়াডটিকে? দেখেন, এখন পর্যন্ত স্পেনের 26 জনের যে তালিকা দিয়েছে সেই তালিকাটা আমার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, ইটস আই থিঙ্ক প্রিটি পারফেক্ট ফর দ্য ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড আমি যে এটা বলবো যে একেবারে স্ট্রং সেটাও কিন্তু না, বাট এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে যে কটা স্কোয়াড এখন পর্যন্ত যে কটা দল যে কটা স্কোয়াড দিয়েছে তার মধ্যে সবথেকে স্ট্রং এবং হার্ড স্কোয়াড হচ্ছে ফ্রান্সের। যদি আপনি আমাকে তালিকা করতে বলেন যে স্ট্রংগেস্ট স্কোয়াডের একটা তালিকা করে দেন আমাকে, তাহলে আমি অবশ্যই আপনাকে সে তালিকা দেওয়া তালিকায় আমি স্পেনকে রাখবো 3 অথবা 4-এ, কারণ যেহেতু এখন পর্যন্ত বাকি দলগুলো স্কোয়াড ঘোষণা বাকি রয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই স্কোয়াডটা প্রিটি পারফেক্ট অ্যান্ড আই থিঙ্ক দে আর রেডি ফর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড কাপ আফটার 16 ইয়ার্স লেটার। 2010 সালে তারা যখন বিশ্বকাপ জিতেছিল তখন আমি একেবারেই ছোট ছিলাম। আর এখন 2026 অর্থাৎ 16 বছর পার হয়ে গিয়েছে। 16 বছর তারা ওয়ার্ল্ড কাপের মুখ দেখেনি। আই থিঙ্ক এই স্কোয়াড নিয়ে তারা এবার আশা করতেই পারে যে হ্যাঁ, একটা ওয়ার্ল্ড কাপের জন্য আমরা যাত্রা গমন করব। এবং কোচ যেহেতু লুইস দে লা ফুয়েন্তে, তিনি আশা করবেন যে হ্যাঁ, আমরা ভালো একটা কিছু করব। কারণ 2024-এর কোপা আমেরিকা আর্জেন্টিনা জয়ের পর যখন ইউরোর ফাইনালটা হয়, সেই ইউরোতে কিন্তু চ্যাম্পিয়ন হয় স্পেন, এবং আর্জেন্টিনা স্পেনের মধ্যে যে একটা ফিনালিজিমার লড়াই হওয়ার কথা ছিল, বাট যেটা হচ্ছে দুই দলের হোম ভেন্যুতে খেলা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের কারণে আসলে হয়নি। আই থিঙ্ক দে আর গোয়িং ফর উইনিং দেয়ার সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, একটি প্রশ্ন। যেই 3 জন গোলকিপারের নাম আমরা দেখেছি, উনাই সাইমন, তারপর হচ্ছে হুয়ান গার্সিয়া এবং ডেভিড রায়া যেখানে টাইটেল পর্যন্ত নিয়ে নিল আফটার 22 ইয়ার্স, এবং এই 2 জন ভালো গোলকিপার থাকা সত্ত্বেও উনাই সিমন কিন্তু এইবার মেইন গোলকিপার। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, উনাই সিমন শুধু এখন না, উনাই সিমন কিন্তু আগে থেকেই হচ্ছে স্পেনের মেইন গোলরক্ষক হিসেবে খেলছে। আপনি যদি ইকার কাসিয়াসের কথা বলেন, এরপর যদি আপনি ডেভিড হিয়ার কথা বলেন, তাদের পর কিন্তু উনাই সিমন ইজ বেস্ট গোলকিপার রাইট নাও। সো ডেভিড রায়াকেও আপনি ফেলতে পারবেন না, কারণ ডেভিড রায়া আর্সেনাল যেখানে ট্রফি জিতেছে সেখানে আপনি কি বলতে পারবেন যে ডেভিড রায়ার কোনো অবদান নেই? অবশ্যই বিশাল একটি অবদান কিন্তু ছিল। Yes, exactly. এবং এই যে এতদিন ধরে মার্টিনেসকে বাজ পাখি বলা হচ্ছিল, আর্সেনালের বাজ পাখি কিন্তু সেই ছিল। হ্যাঁ, এই বিষয়টি স্পেনকে অনেক আনন্দ দিবে, স্বস্তি দিবে। তবে উনাই সিমন যেহেতু এতদিন ধরে সেই তাদের স্পেনের গোলবারের নিচে দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং ফুয়েন্তের যেই একটা মনোবল জুগিয়েছে বা একটা সাহসের বা ভরসার প্রতিদান দিয়েছে, সো সেখানে আমার মনে হয় না হুয়ান গার্সিয়া বা ডেভিড রায়া উইদাউট এনি প্রবলেম, মানে কোনো প্রবলেম ছাড়া তারা একাদশে সুযোগ পাবেন। আমি যদি একটু স্পেসিফিক করে বলি, উনাই সিমন যদি ইনজিউর্ড হয়ে যায়, ইফ উনাই সিমন গেট ইনজিউর্ড, তখন হচ্ছে ডেভিড রায়াকে বিবেচনায় রাখতে পারে স্পেনের কোচ। এবং এখানে আমি সেটাই বলছিলাম যে এখানে আমি হুয়ান গার্সিয়ার খেলার সুযোগটা তেমন একটা দেখছি না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে যদি হুয়ান গার্সিয়াকে তাদের না খেলাতেই ইচ্ছে হয়, তাহলে কেন আসলে স্কোয়াডে নিয়েছে হুয়ান গার্সিয়াকে? এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এটা স্বাভাবিক, যে আমি খেলবো না বা আমাকে খেলাবে না, তাহলে আমাকে কেন স্কোয়াডে নেওয়া হচ্ছে? এখন দেখেন, একটা দল যখন একটা বিশ্বকাপের জন্য পরিকল্পনা তৈরি করে বা একটা লিস্ট তৈরি করে, তখন কিন্তু তারা শুধু এই ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবে না। তারা ভাবে যে আমি এমন একটা দল তৈরি করব যেই দলটা যারা খেলবে এবং যারা খেলবে না তাদের নিয়ে আলাদা একটা চিন্তাভাবনা করে। আমার যদি ভুল না হয়, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, এদের উত্থান কিন্তু হয়েছে 2022 বিশ্বকাপ থেকেই। লিওনেল স্কালোনি যখন আর্জেন্টিনার জন্য 2022-এর স্কোয়াড তৈরি করেছিল, তখন কিন্তু তিনি শুধু 2022-এর বিশ্বকাপের কথা চিন্তা করে স্কোয়াড তৈরি করেননি। তিনি কিন্তু একেবারে লম্বা প্রসেসে ভেবে তারপর কিন্তু তাদেরকে স্কোয়াডে নিয়েছেন। কারণ 2022 সালের বিশ্বকাপে যখন তাদেরকে স্কোয়াডে নেওয়া হয়, তখন স্কালোনির একটা টেনশন ছিল যে আমাদের এই ছেলেরা যদিও বিশ্বকাপে একটা ম্যাচ খেলার সুযোগ না পায়,
তাহলে তারা হচ্ছে যারা ম্যাচ খেলার সুযোগ পাবে তাদের সাথে ট্রেনিং করলে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। অ্যান্ড হ্যাঁ, আপনি যখন একটা বিশ্বমঞ্চে খেলতে পারবেন না, দলের অনেক ফাংশনাল প্রবলেমের কারণে বা দলের অনেক ট্যাকটিক্যাল সমস্যার কারণে আপনি যখন খেলতে পারবেন না, তখন আপনি অবশ্যই নিজেকে একটু আপসেট মনে করবেনই, যেহেতু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় এই ফিফা ওয়ার্ল্ড কাপকে। এইখানে খেলতে না পারাটা একটা দুর্ভাগ্যের ব্যাপার, স্কোয়াডে থাকা। আবার আপনি আরেক দিক দিয়ে নিজেকে লাকি মনে করতে পারেন যে যারা বিশ্বকাপ খেলছে বা যারা বিশ্বকাপে ম্যাচ খেলছে, আমি তাদের সাথে ট্রেনিং করছি এবং তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতা অর্জন করছি এবং আমি নিজেকে প্রিপেয়ার করছি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য, যাতে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি মেইন ম্যান হয়ে আমি সেই দলটাকে লিড দিতে পারি। সো হুয়ান গার্সিয়ার ক্ষেত্রে হচ্ছে জিনিসটা সেরকমই। হুয়ান গার্সিয়া এখন স্পেনের থার্ড গোলকিপার হিসেবে রয়েছেন। উনাই সিমন, ডেভিড রায়া, এখন দুইজন গোলরক্ষকের তো আর একসাথে ইনজুরিতে যাওয়াটা পসিবল না। হ্যাঁ, পসিবল না, এটা অবশ্যই হবে না। হ্যাঁ, এটা একটা মিরাকেল হতে হবে আসলে উপরওয়ালার থেকে, যে দুইজন গোলকিপার ইনজুর্ড হয়ে গেল, আমার বাধ্য হয়ে হুয়ান গার্সিয়াকে খেলাতে হচ্ছে। এখন দেখেন, যদি উনাই সিমন এবং ডেভিড রায়াকে ফেলে দিয়ে বা তাদেরকে বাদ দিয়ে যদি হুয়ান গার্সিয়াকে স্টার্টিং 11 দিয়ে শুরু করে স্পেন প্রথম ম্যাচ থেকেই, তাহলে কি সবাই অবাক হবে? হতেও পারে না, এখানে অবাক হওয়ার কিছু নেই। কারণ এই যে হুয়ান গার্সিয়া লোকটা, তিনি কিন্তু নিজেকে প্রমাণ করে আসছেন। বার্সার হয়ে তিনি রিয়াল মাদ্রিদের এগেনস্টে এল ক্লাসিকোতে যেই পরিমাণ পারফরমেন্স দেখিয়েছেন বা তার যেমন একটা ডেডিকেশন ছিল তার দলের প্রতি, আই থিঙ্ক তার ন্যাশনাল ডিউটিতেও তার ওই রকম ডেডিকেশনটা তিনি দেখাবেন। এবং দে লা ফুয়েন্তের মন জয় করেছেন সেই রিয়াল মাদ্রিদের ম্যাচে, অর্থাৎ এল ক্লাসিকো থেকেই হচ্ছে হুয়ান গার্সিয়া দে লা ফুয়েন্তের মন জয় করেছেন, এবং দ্যাটস ওয়াই দে লা ফুয়েন্তে পিকড হুয়ান গার্সিয়া ইনটু দ্য স্কোয়াড ফর দ্য 2026 ওয়ার্ল্ড কাপ। আশিক, আমি আপনার থেকে একটু দৃষ্টি নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি মাত্র এল ক্লাসিকো মেনশন করলেন। এল ক্লাসিকো থেকে আমার মাথায় আরও একটি প্রশ্ন আসলো যে স্পেনের স্কোয়াডে কিন্তু আমরা 8 জন বার্সেলোনা প্লেয়ার দেখতে পাচ্ছি, তবে দলে থাকছেন না একজনও রিয়াল মাদ্রিদ প্লেয়ার। এই ব্যাপারটিকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? দেখেন, এখানে আমার জাস্টিফাই করার কিছু না। আমি হচ্ছে মামুলি একজন ফুটবল সমর্থক বলতেই পারেন। দে লা ফুয়েন্তে আমার থেকেও মোর দেন অভিজ্ঞ, দ্যাটস ওয়াই সে স্পেনের একজন কোচ, এবং তার পক্ষে আসলে পসিবল হয়েছে এই স্পেনের বিশ্বকাপের স্কোয়াড গঠন করা। হ্যাঁ, এটা একটু হতাশাজনক যে একটা ক্লাবের সম্পূর্ণ স্প্যানিশ ফুটবলারই হচ্ছে অনুপস্থিত এই জায়গাটার ভিতরে। তবে হ্যাঁ, কারভাহাল হচ্ছে ইনজুরির কারণে তিনি দলে নাই, তার দলে না থাকাটাই স্বাভাবিক, কারণ তিনি লাস্ট এল ক্লাসিকোতেও তিনি ছিলেন না। আমরা যখন স্কোয়াড নিয়ে আলোচনা করছিলাম আমাদের কাজের জন্য, তখন আমরা দেখছি যে ড্যানি কারভাহাল তিনি ইনজুরিতে ছিলেন। ডিন হুইসেন তিনি তার ফর্ম ওঠানামা করছেন। সো এত কিছুর মাঝে রাউল অ্যাসেন্সিওকে হচ্ছে তার ক্লাব থেকে তিনি সাসপেনশন পেয়েছিলেন, এবং রেড কার্ড জনিত কোনো একটা কারণে তিনি হয়তো এল ক্লাসিকো খেলেননি, এবং এরপর হয়তো তিনি ইনজুর্ড হয়েছিলেন, এবং যেই কারণে হচ্ছে তার ফর্মে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। সো এই কারণে দে লা ফুয়েন্তে মাদ্রিদের কোনো ফুটবলার কি পিক করেনি। এখন আপনি বলতে পারেন যে দে লা ফুয়েন্তে কি তাহলে কি অবিচার করলো কিনা মাদ্রিদের উপরে? এখন দেখেন, আপনার সুস্থ না হওয়া ফুটবলারকে দলে নেয়ার থেকে একজন আনাড়ি ফুটবলারকে আমার দলে নেওয়াটা বেটার, আমি মনে করছি যেটা। সো এটা একটা পজিটিভ সাইন ফর স্পেন, দ্যাট দলের মধ্যে ট্রেনিংয়ের মধ্যে কোনো মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না, কেউ তাকে হসপিটালে পাঠাবে না। আশিক, আমি আপনার থেকে একটু কথা কেড়ে নিচ্ছি, সেটি হচ্ছে আপনি ইনজুরির পয়েন্টটি মেনশন করেছেন। ইনজুরির কথা যদি আসে, তাহলে তো কারভাহালও ইনজুর্ড এবং লামিন ইয়ামালও ইনজুর্ড, তাহলে কেন আমরা ইয়ামালকে স্কোয়াডে দেখছি এবং কারভাহাল অনুপস্থিত? এটি আপনি কিভাবে আসলে বলবেন? এখন দেখেন যে ডানি কারভাহাল কিন্তু তিনি আসলে ইনজুর্ড, আর লামিনে ইয়ামালও কিন্তু ইনজুর্ড। এখন ইনজুরির মধ্যে পার্থক্য রয়েছে। ইনজুরি এক, তবে ইনজুরি এবং ফিট ইজ নট সেম। দুইটা কিন্তু একেবারে সিমিলার, দুইটা একেবারে আলাদা, ডিফারেন্ট। সো এইখানে হচ্ছে যে লামিনে ইয়ামালের যে হ্যামস্ট্রিং ইনজুরিটা, সেটা হচ্ছে জাস্ট ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে ঠিক কয়েকদিন আগে হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন, এবং সুস্থ হয়ে ওঠা এক জিনিস এবং ফিট না থাকাটা বা ইনজুর্ড থাকাটা হচ্ছে আরেক জিনিস।
তিনি সুস্থ হয়ে উঠবেন পুরোপুরি। তার মানে এই না যে তিনি সুস্থ হয়ে উঠে তিনি শতভাগ ফিট হয়ে যাবেন। তার শতভাগ ফিট হতে অ্যাটলিস্ট মিনিমাম 2 থেকে 3টা ম্যাচ সময় লাগবে, এবং 2 থেকে 3টা ম্যাচ মানে এক একটা ম্যাচের আপনি ডিফারেন্স রয়েছে 4টা দিন করে, অর্থাৎ 12টা দিন আপনার মানে শতভাগ ফিট থাকতে আপনার হচ্ছে 12 দিন সময় লাগবে। সো এই 12টা দিনে আপনি ফিট হয়ে আপনি হচ্ছে গ্রুপ স্টেজের ম্যাচ না খেলতে পারলেও রাউন্ড অফ 32 খেলতে পারবেন, অর্থাৎ কোচ আপনাকে ভরসা করছেই। আমি যদি ডানি কারভাহালের কথা বলি, কারভাহাল হচ্ছে টোটালি ইনজিউর্ড। তার যে মাসেল প্রবলেম ছিল সেখান থেকেই তিনি ইনজিউর্ড, এবং আমার যদি ভুল না হয় তিনি 1 মাস যাবৎ 1 মাস হচ্ছে তিনি ইনজিউর্ড থাকবেন। সো 1 মাস পর তিনি সুস্থ হবেন, সুস্থ হওয়ার পর তিনি ট্রেনিং করবেন, রিহ্যাব করবেন, তারপর হচ্ছে তিনি ফিট হবেন। তার শতভাগ ফিট হতেও আরও সময় লাগবে, 10-15 দিন সময়, অর্থাৎ আপনার হাতে সময় নাই। আপনার হাতে ওয়ার্ল্ড কাপের জন্যই তো ভাই সময় নেই, আপনার হাতে ওয়ার্ল্ড কাপের জন্য আছে আর 17 দিন বা 16 দিন এরকম কিছু একটা, বাট আপনার সেখানে সুস্থ হতে সময় লাগবে 40 দিনের মতো। সো কোচ আপনাকে নিয়ে আসলে করবেটা কি? একজন আনফিট ইনজিউর্ড প্লেয়ার নেয়ার থেকে একজন জাস্ট ইনজিউর্ড প্লেয়ার নেই, যিনি কিনা আমার ওয়ার্ল্ড কাপের আগে সুস্থ হয়ে উঠছেন, আমার রাউন্ড অফ 32 এর আগে সুস্থ হয়ে ফিট হয়ে উঠছেন। আমি ইয়ামালের একটা স্পেসিফিক আমি ধারণা দিই, স্পেনের গ্রুপে কিন্তু ইউরুগুয়ে পড়েছে, সেটা জানেন বোধ হয় আপনি। সো স্পেনের সেকেন্ড ম্যাচটাই কিন্তু ইউরুগুয়ের বিপক্ষে, এবং ইউরুগুয়ের বর্তমান ক্যাপ্টেন কিন্তু ফেডেরিকো ভালভার্দে, যিনি কিনা রিয়াল মাদ্রিদের প্লেয়ার, এবং এল ক্লাসিকোতে এই রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে ফেডেরিকো ভ্যালভার্দে এবং হচ্ছে লামিনে ইয়ামাল, এই দুইজনের ক্লাসটা কিন্তু খুব ভালো জমে। অ্যান্ড লামিনে ইয়ামাল কিন্তু রিড করতে পারেন ফেডেরিকো ভালভার্দেকে যে হ্যাঁ ও এইভাবে খেলে, আমাকে এইভাবে খেলতে হবে। এবং ফেডেরিকো ভালভার্দেও কিন্তু ইয়ামালকে খুব ভালো মতোই চেনেন, কারণ ইয়ামাল ডি বক্সে ঢুকে তিনি কাট ব্যাক করে তিনি হচ্ছে বাঁ দিক দিয়ে ঢুকে একটা কার্ভ শট নেন, এটা কিন্তু ফেডেরিকো ভালভার্দে খুব ভালো মতোই জানেন। সো হ্যাঁ, ইউরুগুয়ের বিপক্ষে অ্যাটলিস্ট মিনিমাম 15 মিনিট হলেও ফুয়েন্তে ইয়ামালকে খেলাবে। সো সেই কারণে যত কিছু করা সম্ভব হয় ফুয়েন্তের পক্ষে তিনি তা করবেন। এবং ইয়ামালকে প্রথম ম্যাচে নামানোর দরকার নাই, ইয়ামালকে থার্ড ম্যাচে নামানোর দরকার নাই, ইয়ামালকে সেকেন্ড ম্যাচে জাস্ট আপনি 5 থেকে 10 মিনিটের জন্য নামাই দেন, আপনি দেখেন আপনার পুরো খেলার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই সবসময় কি চেঞ্জ হবে? না, আসলে সবসময় চেঞ্জ হবে না, বাট ইয়ামাল জানেন তিনি স্পেনের পক্ষে কিছু একটা করতে পারবেন, তার এই আত্মবিশ্বাসটা রয়েছে। এবং তার যে ফিটনেসের ব্যাপারটা আমি বলছি না, ইয়ামাল ইজ নট নেইমার জুনিয়র, যে নেইমার ইনজুরিতে পড়লে যেমন হচ্ছে তিনি রিহ্যাবের জায়গায় তিনি হচ্ছেন তার বান্ধবীকে নিয়ে তিনি যখন বারে যে ডান্স করে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়ায়, তার থেকে দেখে তার যারা জুনিয়ররা রয়েছেন বা উত্তরসূরিরা রয়েছেন, তারা কিন্তু আসলে এইসব জিনিসগুলো শিখছেন যে আরে এটা তো কোনো ব্যাপার না, ইনজুর্ড হলে তো হচ্ছে আমি ঠিক হয়ে যাবো। বাট আপনার ঠিক হওয়ার পর আপনার ভিতরে যে একটা ফিটনেসটা চলে যায়, সেই ফিটনেসটা কিন্তু আপনার ফিরিয়ে আনতে কিন্তু সময় লাগে। লামিনে ইয়ামাল, হ্যাঁ তিনি ভ্যাকেশনে তিনি চিল করতে যান, তাকে নিয়ে অনেক সমালোচনা হয় মাঝে মধ্যে, তবে তিনি তার ট্রেনিং, তার রিহ্যাবিলিটেশন সব কিছু কিন্তু তিনি ঠিক রেখে তারপর তিনি হচ্ছে সব কিছু করেন। সো ইয়ামালের পক্ষে আই থিঙ্ক থার্ড ম্যাচের আগেই রিকভার 100% ফিট হওয়া পসিবল। অ্যান্ড এই কারণেই ডানি কারভাহাল স্কোয়াডে নেই এবং ইয়ামালকে স্কোয়াডে রাখা হয়েছে ইয়ামালের ইনজুরির পরেও। আশিক, আপনাকে আমি ডিফেন্স নিয়ে যদি কিছু জিজ্ঞেস করতে চাই, লাইক আমরা স্কোয়াডে দেখতে পাচ্ছি মার্ক কুকুরেলা, যে কিনা এখন দারুণ ছন্দে রয়েছে, প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য মার্ক কুকুরেলার ভূমিকা আসলে কীরকম হতে পারে বা কীরকম পারফর্ম করবে বলে আপনি মনে করছেন? আসলে দেখেন, আমরা বরাবরের মতো সবসময় দেখি যে স্পেনের ডিফেন্সটা সবচেয়ে বেশি হার্ড হয়, এটা আমরা গত বিশ্বকাপেও দেখেছি। তবে জাপান সেটা ভেঙে দিয়েছে, তারা স্পেন এগেনস্টে জয় তুলে নিয়েছে। সো ইফ ইউ টক অ্যাবাউট মার্ক কুকুরেলা, হি ইজ অ্যাবসলিউট ব্রিলিয়ান্ট। চেলসিতে তিনি নিজের যে ঝলক দেখাচ্ছেন, পারফরমেন্স দেখাচ্ছেন, আমার মনে হয় না এরপর যদি দে লা ফুয়েন্তে তাকে বাদ দিয়ে দিত তাহলে সেটা মার্ক কুকুরেলার প্রতি একটা অবিচার হয়ে যেত। চেলসি লিগ টাইটেল জিততে পারে নাই বা চেলসির বড় কোনো অ্যাচিভমেন্ট হয় নাই একমাত্র ক্লাব ওয়ার্ল্ড কাপ ছাড়া। বাট ক্লাব ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় আপনি যদি মার্কো কুরেলার পারফরমেন্স দেখে থাকেন তাহলে আপনি তখনই বুঝবেন যে কেন দে লা ফুয়েন্তে মার্কো কুরেলাকে স্কোয়াডে নিয়েছে। মার্কো কুরেলার ম্যান মার্কিংয়ের একটা সক্ষমতা রয়েছে, তিনি স্ট্রাইকারদেরকে খুব ভালোভাবে তিনি রিড করতে পারেন এবং তার পজিশন সেন্স ইজ ভেরি গুড, হি ইজ দ্য বেস্ট ইন দিস প্লেস। সো
ওইসব জায়গা থেকে চিন্তা করলে এমন একটা ডিফেন্ডার আসলেই স্পেনে দরকার ছিল এই ওয়ার্ল্ড কাপে, যাদের হচ্ছে ম্যান মার্কিং করার সক্ষমতা থাকে, স্ট্রাইকারদেরকে রিড করার সক্ষমতা থাকে, পজিশনিং দিক থেকে আমার কোথায় থাকলে আমি বলটা আটকাতে পারবো, কোথায় থাকলে আমার গোলরক্ষকের সমস্যা হবে না, আমি কোথায় থাকলে প্রতিপক্ষের স্ট্রাইকারদের ঝামেলা হবে গোল করতে বা তারা গোল করতে পারবে না, আমি সেটাকে ক্লিয়ার করতে পারবো। এইসব সেন্সগুলো যেই সব ডিফেন্ডারদের মধ্যে থাকে তারাই কিন্তু একটা ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সক্ষমতা রাখে। অ্যান্ড আই থিঙ্ক মার্কো কুরেলা ইজ দ্যাট ডিফেন্ডার হু হ্যাজ বিন সিকিউরড হিজ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। আশিক, কিছুক্ষণ আগে আমরা যে কথা বলছিলাম বার্সার 8জন তারকা খেলোয়াড় স্পেনের জাতীয় দলে, বার্সার একজন ডিফেন্ডার পাউ কুবার্সি, তার পারফরমেন্স কীরকম হতে পারে? দেখেন, পাউ কুবার্সির পারফরমেন্স কেমন হতে পারে সেটা দেখার জন্য আপনার বিশ্বকাপের অপেক্ষা করতে হবে না। আপনি যদি কাইন্ডলি একটু লা লিগাটা প্রিভিউ করেন, চ্যাম্পিয়ন্স লিগটা প্রিভিউ করেন এবং কোপা দেল রেটাও প্রিভিউ করেন, তাহলে আপনি আসলে তখন বুঝতে পারবেন যে কেন পাউ কুবার্সিকে স্কোয়াডে নেওয়া হয়েছে। হ্যাঁ, বললেন না বার্সার 8জন ফুটবলারকে নেওয়া হয়েছে বা 8জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে, তার মধ্যে হুয়ান গার্সিয়া, পাউ কুবার্সি, পেদ্রো গাভি তারা কিন্তু অন্যতম, লামিনে ইয়ামাল সহ, জানি ওলমোও কিন্তু রয়েছেন। আপনি কাকে বাদ দিবেন? এবং এখন কথা হচ্ছে যে পাউ কুবার্সি কেমন পারফরমেন্স করতে পারে। আপনার মনে আছে বার্সা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের নকআউট থেকে বাদ হয়েছে কেন? সেটা কি এই উত্তরটা আপনি জানেন? পাউ কুবার্সির একটা রেড কার্ড 2বারই বার্সেলোনাকে ভুগিয়েছে, এবং যেখানে বার্সা ফ্যানরা সবচেয়ে বেশি বিশ্বাস করতো রোনাল্ড আরাউহোকে, এই 2 সিজনে পাউ কুবার্সির অনুপস্থিতিতে রোনাল্ড আরাউহো যেমন পারফরমেন্স দেখিয়েছে তখনই বার্সার সমর্থকরা হাত জোর করে বলতে বাধ্য হয়েছে, ভাই আপনি বার্সা ছেড়ে দেন, বার্সার আপনাকে দরকার নাই, পাউ কুবার্সিকে দরকার। পাউ কুবার্সির ভিতরে এমন ডেডিকেশন রয়েছে তার ক্লাবের প্রতি বা তার দলের প্রতি, সে ডেডিকেশনটা আর কারো প্রতি নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আরাউহোর কি ডেডিকেশন নাই? হ্যাঁ, রোনাল্ড আরাউহোর ডেডিকেশন রয়েছে, বাট পাউ কুবার্সি থেকে বেটার ডেডিকেশন না। কারণ পাউ কুবার্সি হচ্ছে একজন লা মাসিয়া প্রোডাক্ট। পাউ কুবার্সি লা মাসিয়া থেকে উঠে এসেছে। সো যেখানে আমার হচ্ছে জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু, সেই জায়গাটাকে আমি যদি ভালো না বাসি, আমি দেশদ্রোহী, আমি নেমুখ হারাম, হতেও পারে এই কথা। সো পাউ কুবার্সির যেমন ক্লিয়ারেন্স, যেমন ম্যান মার্কিংয়ের দক্ষতা, তেমন হচ্ছে তার দৌড়ের অ্যাবিলিটি, মানে তার পেস যেটাকে বলা হয়, তার স্ট্রেংথ, সব কিছু একেবারে আপনি অনুমান করতে পারবেন না। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকাররা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, তারাও কিন্তু মানে তাদেরকেও কিন্তু খাইয়ে দেয় এই পাউ কুবার্সি, যে না আপনাদেরকে গোল করতে দিব না, আপনারা এখানে আসছেন মানে আপনারা গোল নিয়ে যেতে পারবেন না, গোল ছাড়া আপনাদের আবার ফেরত যেতে হবে, এমন একটা ডিফেন্ডার। পাউ কুবার্সি রেড কার্ড খাওয়ার কারণ হচ্ছে বার্সার প্লেয়াররা সবাই চায় গোল করতে। আপনি ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, স্ট্রাইকার সবাই চায় গোল করতে। কেউ আর চায় না যে আমি ডিফেন্সটা ধরে রাখি, হাইল্যান্ড ডিফেন্সে চলে যায় স্পেসিফিক 1-2 জনের উপর। বা আমি যদি আরেকটু মেনশন করি, পাউ কুবার্সির উপর কিন্তু ভালো একটি প্রেসার পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু নিজের পজিশন স্যাক্রিফাইস করে একটি লাল কার্ডকে খেয়ে হলেও আপনার গোলটি বাঁচিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সেই গোলটা বার্সা হজম করে সেখান থেকে ইন্টার মিলান এবং অ্যাথলেটিকো মাদ্রিদ দুই দলের কাছে হেরে নকআউট স্টেজ থেকে বাদ হয়ে যায়। অ্যান্ড এখানে সবচেয়ে বেশি আমি দোষ দিব হচ্ছে যিনি ক্যাপ্টেন তাকে। কারণ মানে ক্যাপ্টেন না, আমি এখানে হ্যান্সি ফ্লিকেরও একটু দোষ দিব। এখন আপনি বলতে পারেন যে ভাই হ্যান্সি ফ্লিকের দোষ দিবেন আপনি, কারণ হ্যান্সি ফ্লিক তো টানা 2বার হচ্ছে লা লিগা জিতিয়েছে দলকে। এখন দেখেন লা লিগা জিতিয়েছে, আমাদের তো ভাই ইউসিএলটাও দরকার। আমরা ইউসিএল জিতেছি সর্বশেষ 11 বছর আগে, 11 বছর ধরে আমরা ইউসিএলের চেহারা দেখতে পাচ্ছি না। সো উই নিড ওয়ান ইউসিএল, ব্যাক টু ব্যাক ইউসিএলের নকআউটে গিয়ে আমরা বাদ পড়ে যাচ্ছি। বাট আপনি কেন বারবার স্ট্রংগেস্ট টিমগুলোর এগেনস্টে হাইলাইন ডিফেন্স খেলাচ্ছেন? আমার পাউ কুবার্সি কেন একা থাকছে বা কেউ আমার ডিফেন্সে থাকছে না? পাউ কুবার্সি কেন স্ট্রাইকারদের পিছে দৌড়িয়ে তিনি হচ্ছে সেখান থেকে বল রিকভার করছেন, রেড কার্ড তিনি কনসিড করছেন, তিনি সাসপেনশন দেখছেন, তার কারণে, তার উঠে যাওয়ার কারণে একজন তথাকথিত ইউজ করবো কিনা এই ওয়ার্ড আমি জানি না, বাট রোনাল্ড আরাউহো, আপাতত এই ওয়ার্ডটি স্কিপ করি। রোনাল্ড আরাউহো হচ্ছে নামে আরাউহো নেমে তিনি না পারতেছে ঠিকমতো ম্যানমার্ক করতে, না পারছেন তিনি তার পজিশন ধরে রাখতে, মানে তিনি কোথায় খেলছে তিনি সেটা নিজেও জানে না। বাট আলটিমেটলি পাউ কুবার্সির মতো একজন ডেডিকেটেড ডিফেন্ডার
স্পেন দলে থাকা মানে স্পেনের জন্য এখন অনেক কিছু। এখন ইউরুগুয়ের এগেনস্টে একটা ক্ল্যাশ হবে ফেডেরিকো ভালভার্দে এবং পাও কোবার্সির মধ্যে, ফেডেরিকো ভালভার্দে গাভির মধ্যে, ফেডেরিকো ভালভার্দে পেদ্রির মধ্যে, ফেডেরিকো ভালভার্দে দানি ওলমোর ভিতরে একটা ক্ল্যাশ হবে। সো ক্ল্যাশটা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি কিছুক্ষণ আগে আপনার 2010 ওয়ার্ল্ড কাপের কথাও বলছিলেন, এবং আপনার সাথে আমিও হয়তো খুব ছোট ছিলাম, তবে ততদিন আমি ফুটবলের কিছুটা হলেও বুঝতাম, এবং আমার স্পষ্ট খেয়াল আছে স্পেনের যে নান্দনিকতাটা ছিল, টিকি টাকা, তারা যে অসাধারণ টিকি টাকার মাধ্যমে পুরোটা ওয়ার্ল্ড কাপ মাতিয়ে রেখেছিল দর্শকদেরকে। টিকি টাকা কিন্তু শুধুমাত্র যে আপনার মিডফিল্ড, ফরওয়ার্ড বা ডিফেন্স, মানে এক কথায় পুরো দলের একটা কম্বিনেশন দেখা যায়। এই টিকি টাকাটা পারফর্ম করার মতো এবারও কিন্তু বেশ ভালো মানের ফুটবলার আমরা স্কোয়াডে দেখছি। যেমন ধরেন পেড্রো আছে, দানি ওলমো আছে, তারপর রড্রিগো রয়েছে। এদের কম্বিনেশনটাকে বা এদের যে ইন্টারনাল কেমিস্ট্রি, এই বিষয়টি আপনি কি মনে হচ্ছে যে এবারও কি আমরা 10-এর মতো একটি ওয়ার্ল্ড কাপ দেখতে পারি যেখানে তারা দর্শকদেরকে মাতিয়ে রাখতে সক্ষম হবে? এখন দেখেন, টিকি টাকাটা আসলে স্পেন ফুটবলের না, টিকি টাকা হচ্ছে কাতালুনিয়া ফুটবলের ঐতিহ্য, সংস্কৃতি যেটাকে আমরা বলি। এই টিকি টাকার উদ্ভাবক কিন্তু কোনো কোচ করেন নাই। এই টিকি টাকার উদ্ভাবন করেছিলেন জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, এই তিনজন থেকে তারপর পুরো 11 জন। এরপর গিয়ে কোচ পেপ গার্দিওলা। হ্যাঁ, এরপর পেপ গার্দিওলা যখন বার্সাকে ফুল টিকি টাকা শিখিয়ে, বার্সাকে ট্রেবল জিতিয়ে, বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে, বার্সাকে কোপা দেল রে জিতিয়ে, স্প্যানিশ সুপার কাপ জিতিয়ে, লিগ টাইটেল জিতে যখন তিনি বার্সা ছাড়লেন, তিনি যখন বুন্দেসলিগায় চলে গেলেন বায়ার্ন মিউনিখে, তখনও কিন্তু তিনি সেখানে চেয়েছিলেন যে আসলে বায়ার্নের প্লেয়ারদের মধ্যে আমি সেই টিকি টাকাটা প্রতিস্থাপন করে দিব। তিনি সেটা সেখানে করতে ব্যর্থ হলেন। এরপর তিনি যখন বায়ার্ন ছেড়ে ম্যান সিটিতে চলে আসলেন, ম্যান সিটিও টিকি টাকা খেলতে ব্যর্থ। এবং যে রদ্রিগোর কথা বলেন, রদ্রিগো কিন্তু ম্যান সিটিরই একজন প্লেয়ার, ব্যালন ডিওর জয়ী প্লেয়ার। সো এইখানে আপনার বলতে হবে যে রদ্রিগো স্প্যানিশ হলেও টিকি টাকার সাথে তিনি অভ্যস্ত না। আর টিকি টাকা মানে কি, আপনার একটা ত্রিভুজ একটা শেপ থাকবে, এর মাঝখানে একজন ফিল্ডার মানে দাঁড়িয়ে থাকবে, তার কাজ শুধু তিনি দাঁড়িয়ে দেখবেন। আপনি তার কাছে বলের জন্য গেলে ওই দুই পাশে খেলা হবে, একজনের কাছে বলের জন্য গেলে এই দুই পাশে খেলা হবে। মাঠের মধ্যে দর্শক যে কিনা টিকেট ছাড়া মাঠে থেকে খেলা দেখছে, একদম তিনি পুরো অন দ্য ফিল্ড বসে তিনি খেলা দেখছেন। সো এই টিকি টাকা ঐতিহ্যটা ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় দে লা ফুয়েন্তের একটু করে পেপ গার্দিওলার দ্বারস্থ হতে হবে, বিকজ হি নোজ দ্যাট হাউ টু প্লে টিকি টাকা ফুটবল। অ্যান্ড হ্যাঁ, স্পেনের সবচেয়ে জনপ্রিয়, এরপর এই বার্সার এই টিকি টাকার পর কিন্তু 2010 সালে স্পেন টিকি টাকা ইউজ করেছিল তাদের 2010 ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড উই অল সি দ্য রেজাল্ট, নেদারল্যান্ডসকে 1-0 গোলে হারিয়ে স্পেন তখন 2010 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। এবং ঠিক 2008, 2010, 2012 টানা 3টা ইয়ারে 3টা মেজর ট্রফি কিন্তু স্পেন জিতে, এবং প্রথম ট্রেবল জয়ী দল কিন্তু স্পেন, সেকেন্ড ট্রেবল জয়ী দল আর্জেন্টিনা। আশিক, লেটস গেট ব্যাক টু দ্য ফরওয়ার্ডস। ফেরান টোরেস এবং লামিনে ইয়ামালের জুটিটাকে আপনি সর্বশেষ কিভাবে দেখছেন, বা তাদের যে এখন দারুণ ছন্দে তারা রয়েছে, তারা কি করতে পারে আসলে প্রতিপক্ষকে? তারা কি ছেলে খেলা করবে নাকি টিপিক্যাল ফুটবল খেলবে? আচ্ছা, এবার আমি একটা কথা বলি। আপনি যেহেতু ফেরান টোরেসের কথা বলেছেন, দর্শকরা হয়তো যারা বার্সার সমর্থকরা রয়েছেন তারা কিছুটা পরিচিত হবেন এই কথাটার সঙ্গে। যখন বার্সার খেলা দেখতে বসি তখন ফেরান টোরেস আগে তো নিয়মিত একাদশের যোগ পেত, আর এখন তাকে হাফ টাইমের পরে নামানো হয়, সেকেন্ড হাফে তাকে নামানো হয়। তো তখন আমি দেখতাম যে মাঠে তো সবাই ফুটবল খেলে ভাই, 22 জনই ফুটবল খেলে, একটা ফুটবল 22 জন ধরে একজন রেফারি। সো আমি তখন মাঠের মাঝে একটা সাক্ষাৎ অ্যাস্ট্রোনট দেখতাম, যিনি কিনা মানে চাঁদে ভ্রমণ করতে খুব পছন্দ করতেন। অ্যান্ড আই থিঙ্ক ফেরান তোরেসকে দেখলে আমার সেই জিনিসটা মনে পড়ে। কারণ এই যে মানে মহামানব, এই মহামানবের পায়ে বল গেলে ভাই, বল আর না মাটিতে থাকে, না জালে থাকে, না গ্যালারিতে থাকে, বল কোথায় চলে যায় সেটা বল নিজেও জানে না। অ্যান্ড তার কাছে বল গেলে সে সামনে দেখবে না, সুন্দর মতো চোখটা বন্ধ করে আলতো করে পা দিয়ে
লাথি একটা দিবে বলে শেষ, বল চলে গেছে, বল সাইড লাইন পার হয়ে গ্যালারি পার হয়ে এবং অলরেডি যদি এটা স্টেডিয়ামের ক্রিকেট ছাদে হতো চলে আমরা গেছে। বলতে পারতাম যে Six. একটি ছক্কা হাঁকিয়েছে, যেটা কিনা Yeah. দলের জন্য ভালো So, হতো। আপনি বলেছেন যে লামিনে ইয়ামাল এবং ফেরান তোরেস কি প্রতিপক্ষদের নিয়ে ছেলে খেলা করতে পারবে কিনা। শুনেন, ফেরান তোরেস নিজের দল নিয়ে ছেলে খেলা করে, কারণ এটা ফেরান তোরেস। হ্যাঁ, ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, দে আর ভেরি গুড। লামিনে ইয়ামাল ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ জাস্ট ফিউচার মেসি। আই থিঙ্ক মানে মেসি কেউ হতে পারবে না। হ্যাঁ, এবং যেটি বলছেন যে সম্ভাব্য মেসির সাথে তুলনা করা হচ্ছে, এবং লামিন ইয়ামাল কিন্তু সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্পেনের হয়ে বা বার্সার হয়ে এমন কিছু টাইটেল অর্জন করেছে বলেই দর্শকদের মনে হ্যাঁ, হ্যাঁ। এই প্রশ্ন বা এই আশা ভরসাটা এসেছে, বা লামিন এই ভরসার জায়গাটা জুগিয়েছে। এবার আপনি লামিনকে হচ্ছে রাইট উইংয়ে খেলালেন, আপনি ফেরান তোরেস অ্যাস্ট্রোনটকে আপনি লেফট উইংয়ে খেলালেন, আপনার সেন্টার ফরওয়ার্ড জায়গাটা ফাঁকা রয়ে যাচ্ছে, সেইখানে আপনি মাঝে মধ্যে দানি অলমোকে খেলিয়ে দেখাতে পারেন। দানি অলমো অ্যাটাকিং দলের প্রয়োজনে এবং কোচের চাহিদা মতো কিন্তু সে বিভিন্ন জায়গায় পজিশন চেঞ্জ করে ভালো পারফর্মও করছে বটে। হ্যাঁ, তো একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলালে আমার সমস্যাটা কোথায়? একজন ফলস নাম্বার 9 যদি আমি ইউজ করি একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে দিয়ে, আমার সেখানে সমস্যাটা কোথায় ভাই? আমার আলটিমেটলি কি দরকার? বা আরো একটি বিষয়, আমার তো আলটিমেটলি জয় দরকার। যেহেতু হচ্ছে অ্যাস্ট্রোনটের উপস্থিতিও রয়েছে স্কোয়াডে, আমি অ্যাস্ট্রোনট করেই বললাম, সেক্ষেত্রে আমরা কিন্তু দানি অলমোকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখতে পারি। সেটাই আমি বলছি যে আমার তো জাস্ট জয় দরকার, ম্যাচ জেতা দিয়ে হচ্ছে আমার কথা। এখন সেখানে দানি অলমোকে যদি আমি ফলস নাম্বার 9 হিসেবে ইউজ করে যদি আমি গোল একটা আদায় করে ইউজ নিতে করতে পারি, পারি। তাহলে সেখানে ভাই আমার সমস্যাটা কোথায়? আমাকে গালিগালাজ করুক সমর্থকেরা, গালিগালাজ করবেই, বাট আমি যদি একজন দুইজন উইঙ্গারের মাঝখানে যদি একজন ফলস নাম্বার 9কে খেলাই, তখন গোলরক্ষক আসলে দ্বিধায় পড়ে যাবে যখন বল নিয়ে আমরা সামনে থাকবো, যে কে শট নিবে, তোরেস, অলমো নাকি ইয়ামাল। কারণ আপনার দুই পাশে লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, আপনার মাঝখানে হচ্ছে একজন ফলস নাম্বার 9, তিনি শুট নিতে গেলেও কিন্তু তিনি শুট নেবেন না, হয় বল পাস করে দিবেন ইয়ামালের কাছে, আর না হয় পাস করে দিবেন হচ্ছে ফেরান তোরেসের কাছে। এর মাঝে এই যদি দ্বন্দ্বের মধ্যে থেকে যদি গোলকিপার কনফিউজড হয়ে থাকে এবং অলমো যদি আমি বলি টার্গেটেই শুট নিয়ে নেয়, আমি বলি আপনাকে, এর মাঝে তিনজনকে ডিফেন্ডার আঁকড়ে ধরলো, এর মাঝে আনমার্ক গাভি এসে ঢুকে গেল, ভেরি পসিবল অলমো যদি গাভিকে পাস দেয়, গাভি তো ভাই ইজিলি এটা গোল দিয়ে দিবে। কারণ আমি একজন ফলস নাম্বার 9কে যদি অ্যাসিস্ট করাতে পারি, অ্যাসিস্ট করে যদি সেখান থেকে আমি গোল আদায় করতে পারি, আমার সমস্যাটা কোথায়? সো আই থিঙ্ক যে অবশ্যই রাইট উইংয়ে ইয়ামাল, লেফট উইংয়ে ফেরান তোরেস এবং সেন্টার ফরওয়ার্ড দানি অলমোকে আমি অবশ্যই সাজেস্ট করব, এবং মিডফিল্ড ট্রায়ো হিসেবে থাকবেন ওয়ারজাবাল আছেন, মিকেল ওয়ারজাবাল আছেন, গাভি আছেন, নিকো উইলিয়ামস আছেন। নিকো উইলিয়ামস অ্যান্ড জানি অলমো, এই দুইজনের মধ্যে একটা ক্ল্যাশ হবে যে কাকে দিয়ে সেন্টার ফরওয়ার্ড খেলাবো। হ্যাঁ, নিকো উইলিয়ামস সেন্টার ফরওয়ার্ড খেলেন। সো আমি বলছিলাম যে যদি ফলস নাম্বার 9 একটা ইউজ করে যদি আমি সেখান থেকে জয় আদায় করতে পারি, সব ম্যাচ না, জাস্ট কয়েকটা ম্যাচ, ক্রুশাল ম্যাচে হচ্ছে আমি জানি অলমোকে অ্যাটাকিংয়ে ব্যাক করাই, আমি হচ্ছে সেখানে নিকো উইলিয়ামসকে নামাই দিব সেন্টার ফরওয়ার্ড হিসেবে। সো লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের যে জুটি, আই থিঙ্ক আমার মনে হয় না যে অ্যাস্ট্রোনট সাহেব তিনি শট নেওয়ার কোনো সুযোগ পাবেন। দর্শক, এই ছিল আজকের পর্ব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আশিকুর রহমান বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।